গিরধারীকে তো ছিনিয়ে নিলি, সামনে রাখতে পারলি? তুমি যদি আর 1 মিনিট এই বাড়িতে দাঁড়িয়ে থাকো, আমি কিন্তু এক্ষুনি পুলিশকে ডাকবো আর তোমাকে পুলিশের হাতে তুলে দেবো। আর তোমাকে মূল দোষী সাব্যস্ত করে সৃজনকে ছাড়িয়ে নিয়ে আসতে পারি। আর তুমি যাতে গড়াদের পেছন থেকে কখনো বেরোতে না পারো সেই ব্যবস্থাও করতে পারি। তাই যদি ভালো চাও, এক্ষুনি নিজের জিনিসপত্র নাও, এ বাড়ি থেকে বেরিয়ে যাও। আবার তার কাটার আগে কিন্তু বেরিয়ে যাও বাড়ি থেকে, আমি আবারও বলছি। যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। মহা ঢেটা মেয়ে তো। এই যে আমি কিন্তু ভেবেছিলাম তোমায় কিছু বলবো না, কিন্তু এবারে বলতে বাধ্য হচ্ছি। তোমার জন্য না আমার ছেলেটার অনেক ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ, ও সবকিছু ভুলে গিয়েছিল বলে ওর মাথার উপরে চেপে বসেছিলে তোমরা। হ্যাঁ, কিন্তু এখন আমার ছেলে নিজে মুখে বলে দিয়েছে যে ও তোমাদের কাউকে চেনে না। হয়ে গেছে এবারে। এবার দয়া করে বেরো এই বাড়ি থেকে, যা জিনিসপত্র আছে সমস্ত নিয়ে বেরিয়ে যাও। কেন দাঁড়িয়ে আছো কেন? শয়তান মেয়েদিকে। अरे काहे कर रही हो भाई जी? आप ऐसा हमने सब क्या कर रही हो? আজকে জিনিস নিয়ে বেরিয়ে যাবে, যাও। मैं सब हो जाए पढ़ना चलो। এই কেস করেছে, মোহিনী চলে গেলে কি করে হবে? ওই তো এখন আমার শেষ ভরসা। ওকে ছাড়া হিরে বিক্রি করতে পারবো না আমি। ধুতু, সৃজনের স্মৃতিটাও ফিরে এলো। মোহিনীও আর এই বাড়িতে টিকতে পারবে না। আমাদের কোনো দিক থেকেই কোনো লাভ হলো না। Where are you going? हम इस घर से जा रहे हैं, क्योंकि अगर हम अभी नहीं गए তুমি সব লোক মিলকে আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে, তখন আপনিও কিছু করতে পারবেন না। মোহিনী এখনো না পারলেও পরে তো পারবে। হ্যাঁ, অ্যান্ড ওয়ান মোর থিং মোহিনী, আমি তোমাকে এত দাবি করেছে, হ্যাঁ হেল্প 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 করেছি, সো তুমিও আমাকে একটা হেল্প করে দাও না। অ্যান্ড আই প্রমিস মোহিনী, আমরা একসঙ্গে মিলে গিরিধারীকে আগেই রিটার্ন করানোর ট্রাই করবে। হ্যাঁ হ্যাঁ, বকবাস করছেন কেন? বাজে বকবাস করছেন, আমি তো বুঝতেই পারছি না। আমি সব বুঝতে পারছি। আরে বাবা, গিরধারী ইয়াদাস চলে গেছে, ওটা আবার কোনোদিন ফিরে আসবে না। গিরধারী আর আসবে না। কি মুশকিল, হীরের একটা সুরাহা আমায় করতেই হবে, যেভাবেই হোক। মোহিনীর থেকে অন্য কোনো কন্ট্যাক্ট আমায় আদায় করতেই হবে। লিসেন মোহিনী, আমি তো তোমাকে এতবার হেল্প করেছি, সেই জন্যও তো তুমি আমাকে হেল্প করতে পারে। का हेल्प बताइए? আমার কাছে একটা হিরে আছে মোহিনী, তুমি আমায় ওই হিরে বিক্রি করার একটা ব্যবস্থা করে দাও না। লিসেন, তুমি তো এত বছর ধরে গিরিধারীর সাথে ছিলে, ও কোথায় কি বিক্রি করে তুমি তো সব জানে। হ্যাঁ, তুমি তো ওর সব লিঙ্ক জানে। তুমি আমাকে প্লিজ সেখানে নিয়ে চলো না। नहीं बाबा, मुझे और कोई झमेला में नहीं फंसना है। आपके साथ যতবার আমি হাত মিলিয়েছি আমার ঘাটাই হয়েছে। আমি আর কোনোভাবে আপনার সাথে এক মুহূর্তের জন্য হাত মেলাতে চাই না, বুঝেছেন? আমি তোমাকে হিরে বিক্রির 30% দেবে। 30%? सच में देंगे? আমার কথার নড়চড় হয় না। 87 ক্যারেট ডায়মন্ড। শুধু প্রবলেম হচ্ছে হিরের উপর না স্কালের মার্ক দেওয়া আছে। मतलब स्कल का डायमंड है? आपके पास कैसे आया? आपने चोरी किया था?
मरवाना चाहती हो? লিসেন মোহিনী, কিচ্ছু হবে না, আমি তো তোমার সাথে আছি না। তুমি প্লিজ একটা ব্যবস্থা করে দাও আমাকে ওই হিরে বিক্রি করার, প্লিজ আমাকে হেল্প করে দাও। যত কমিশন তুমি চাই আমি সব দেবে। सुनिए, अपना कमीशन आपके पास रखिए। हाँ, हमको इस झमेले में नहीं पड़ना है। आपके पास हीरा है, वो जाके खुद बेचिए। स्कल का हीरा है ना, आप मरेगी, हमको नहीं मरना है भाई, आप मरेगी। মোহিনী তো সত্যি সত্যি চলে গেল। এদিকে স্কালের লোকজন তো আমাকে পাগলের মতন খুঁজছে। এবারে কি হবে? আমি তো ওই হিরে বিক্রি করতে না পারলে এখান থেকে বেরোতেও পারবো না। এবার আমার কি হবে? মা বাবাকে কি করে ছাড়াবে সেটা ভাবো প্লিজ। সেটাই তো ভাবছি রে, রাত পোহালেই তো কালকে কোর্টে উঠবে কেসটা। আর এদিকে এরকম ক্রিমিনাল লয়ার কে আছে যে কেসটা লড়তে পারে সে সম্পর্কে তো কিছু মাথাতেই আসছে না আমার। তাছাড়া আমি তো বহু বছর এসবের থেকে ডিট্যাচড, আর আমার যারা চেনাশোনা ছিল তারা কেউই আর এখন প্র্যাকটিস করে না, সবাই এখন রিটায়ার্ড। ও পুটি, তোর জানাশোনা কেউ নেই? জানাশোনা আছে আমার, কিন্তু তারা এত ক্রিটিক্যাল কেস সামলাতে পারবে কিনা আমি বুঝতে পারছি না। আর যেখানে আমার বাবা কাঠগড়ায় দাঁড়িয়ে, সেখানে আমি কোনো রিস্ক নিতে চাইছি না যেটা আমি। তাহলে এক কাজ কর না, এবার রুচিরাকে জিজ্ঞেস করে দেখ না রে। আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম জেঠি, কিন্তু ও বলল ওর যারা সোর্স রয়েছে তারা এরকম হুট করে রাতারাতি কেউ কেস নিতে চাইবে না, মানে তাদেরকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আগে থেকে বুক করে রাখতে হয়। ওরকম সোর্স থেকেই বা কি লাভ? কাজের সময় যদি কাজেই না আসতে পারে? তা তুমি যখন এতই চিন্তা করছো তুমি একটা সোর্স দাও না দিদি। মানে এই তো একটু আগে আমাদেরকে সংসার নিয়ে অনেক বড় বড় জ্ঞান দিচ্ছিলে, তাহলে তুমি এমন একজনকে সাজেস্ট করো যে সৃজনের হয়ে কেসটা লড়ে সৃজনকে বাড়িতে ফিরিয়ে আনবে। পারবে দিতে? আমি লড়বো সৃজন দত্তের কেস। আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? আসুন না, ভেতরে আসুন। থ্যাংক ইউ। আসুন। আপনাকে তো ঠিক চিনতে। আমার নাম শুভাশিস লাহিড়ী। অভিষেক স্যারের পার্সোনাল রেকমেন্ডেশনে আপনাদের হেল্প করতে এসেছি। অভিষেক বাবুর রেকমেন্ডেশনে? হ্যাঁ, উনি আপনাদের এই কেসের পুরো ডিটেলসটাই আমার সঙ্গে শেয়ার করেছেন। জানি এরকম একজন অজানা অচেনা মানুষ হুট করে এসে আপনাদের কেস লড়বো বলছি, তাতে আপনাদের আমাকে বিশ্বাস করতে সমস্যা হচ্ছে, কিন্তু আপনারা আমাকে ভরসা করতে পারেন। দীর্ঘ 11 বছর ধরে ক্রিমিনাল লয়ার হিসেবে অনেক হাই প্রোফাইল কেসই আমি সামলেছি। আমি আপনাদের হয়ে সৃজন দত্তের কেসটা লড়তে চাই। যদি কিছু মনে না করেন একটা কথা বলি, মানে আপনি হুট করে এই কেসটা লড়তে রাজি হলেন কেন? না মানে যদিও আমরা জানি না আপনার সাথে অভিষেক বাবুর সম্পর্কটা ঠিক কিরকম। ওনার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, আমরা বহু কেস একসঙ্গে লড়েছি এবং জিতেওছি। তো সেই জায়গা থেকেই উনি আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছেন আপনাদের হেল্প করার জন্য। অভিষেক বাবুকে বোঝা বেশ কঠিন। মানুষটা বাইরে কঠিন হলেও ভেতরটা নরম, না হলে এভাবে যেচে পড়ে হেল্প কখনোই করতেন না। কারণ আমরা তো কিছু ভুলিনি। সত্যি উনি ওনার দিক থেকে আমাদের হেল্প করার চেষ্টা করেছেন। আমার রিকোয়েস্টটা ফেরাননি। সত্যি আপনাকে আমি কি বলে ধন্যবাদ দেবো আমি জানি না। আপনি যে বিপদের মধ্যে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এটা হচ্ছে চকু দাদার আশীর্বাদ। এ দেখেছেন টেনশনের মধ্যে মাথাটাই কাজ করেনি, আপনাকে কখন থেকে দাঁড় করিয়ে রেখেছি। আপনি বসুন না, বসে কথা বলি আমরা, বসুন। আরে মা কি হলো? আপনি আমাকে টেনে আনলেন কেন? কেন টেনে আনলাম? তুমি কি সর্বনাশটা করতে চলেছো বলো তো? আরে বাবা, যে লোকটাকে হাতে পায়ে ধরে অতবার অনুরোধ করা সত্ত্বেও আমার ছেলেটাকে টানতে টানতে নিয়ে চলে গেল থানায়, তার পাঠানো উকিলকে বিশ্বাস করছো? এদের ব্যাপারটা কি?
এখানে বুবাইয়ের বাবার থাকাটা উচিত ছিল। এসেই একেবারে নাকে সর্ষের তেল দিয়ে ঘুমিয়ে পড়লো। আচ্ছা, যে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে সেই আবার উকিল পাঠাচ্ছে। এদের তলে তলে যে কি চলছে আমি তো বাপু বুঝছি না। এখন আবার কি গুজুর গুজুর করতে গেল ওদিকে। মা, অভিষেক রায় কিন্তু আইনের রক্ষক হিসেবে একদম ঠিক কাজই করেছেন, ভুল কিছু করেননি। আপনি একবার ভেবে দেখুন না, অন্যান্য গুন্ডারা যখন সৃজনকে গিরিধারী বলে আইডেন্টিফাই করেছে তখন উনি আর কি করতেন? উনি সেই জন্য অ্যারেস্ট করেছেন, উনি নিজের জায়গায় সৎ থেকেছেন। কিন্তু তারপরেও উনি আমাদেরকে পার্সোনালি হেল্প করার জন্য কিন্তু উকিল পাঠিয়ে দিয়েছেন। আর এটাও তো ঠিক মা, উনি যদি উকিল না পাঠাতেন এক রাত্রের মধ্যে এরকম এক্সপিরিয়েন্সড একজন উকিলকে আমরা পেতাম না। ঠিকই বলেছে পর্ণা মেজো, তাছাড়া তো কোনো উপায়ও নেই। এখন উকিল কোথায় পাবি বলতো? আচ্ছা, এটা কারোর মনে হচ্ছে না একবারও যে এই উকিল ইচ্ছে করে আমাদেরকে কেসটা হারিয়ে দিতে পারে? তখন তার দায় কে নেবে? তুমি পড়না? মা, আমি কিন্তু একটু হলেও মানুষ চিনি। আমি কিন্তু বুঝতে পেরেছি অভিষেক রায় উনি কিন্তু মানুষ হিসেবে খুবই সৎ। তাছাড়া মা, একটা কথা একটু বোঝার চেষ্টা করুন, উনি যদি কোনো রকম ছলছাতুরি করার চেষ্টা করতেন বা আমাকে সৃজনকে আমাদেরকে ট্র্যাপে ফেলার চেষ্টা করতেন তাহলে কিন্তু উনি অনেক আগে সৃজনকে অ্যারেস্ট করতে পারতেন। সেই সুযোগ ওনার কাছে ছিল কিন্তু উনি সেটা করেননি, তাই আমি ওনাকে ভরসা করি। মা, আমিও তোমার সাথে একমত। আমার মনে হচ্ছে যে উনি বাবার হয়ে কেসটা লড়তে পারবেন। আর তারপরে প্রমাণ যা যা জোগাড় করতে হয় তার জন্য তো আমি রইলামই। আমিও আছি মা তোমার সাথে। আর আমার মনে হচ্ছে যে অভিষেক বাবুর ইন্টেনশন খারাপ নয়, না হলে বাবার স্মৃতি ফেরা অবধি উনি আমাদেরকে সময় দিতেন না। আচ্ছা তোরা কথা বল, আমি দেখছি ওনার একটু চায়ের ব্যবস্থা করছি। অনেকক্ষণ ধরে বসে আছেন, কি ভাবছেন? উকিল বাবু, আপনার জন্য একটু চায়ের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে, বসো। যা ভালো বোঝো করো পড়না, কিন্তু একটা কথা মাথায় রেখো, বাবুটাকে কিন্তু আমার যে করেই হোক বাড়িতে ফেরত চাই। ওর যেন আর কোনো রকম ক্ষতি না হয়। হবে না মা, আপনার ছেলেকে সসম্মানে বাড়িতে ফিরিয়ে আনার জন্যই তো আমার এই লড়াই। সুভাষিস বাবু, আমরা রাজি। আমরা চাই আপনি কালকে সৃজন দত্তের হয়ে এই কেসটা লড়ুন। আশা করি আপনি আমাদেরকে নিরাশ করবেন না। আমি আমার বেস্টটাই ট্রাই করব ম্যাডাম। চক্ষু দাদা, এই বিপদেও তুমি যখন এতটা সহায় থেকেছ, ঠিক সময় উকিল বাবুকে পাঠিয়ে দিয়েছ, কাল কোর্টেও শেষ অবধি আমাদের সহায় থেকো। আমরা যেন সৃজনকে নির্দোষ প্রমাণ করে বাড়িতে ফিরিয়ে আনতে পারি। অর্ডার, অর্ডার! সবাই শান্ত হয়ে বসুন। ধর্মাবতার, কাঠগড়ায় যে মানুষটি দাঁড়িয়ে রয়েছেন সেই গিরিধারী সিং এর বিরুদ্ধে 15টা কিডন্যাপিং এবং ডাকাতিতে সরাসরি যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এই গিরিধারী সিং আসলে একজন দাগি আসামি। এরকম একজন অপরাধীর বাইরে থাকাটা কখনোই সাধারণ মানুষের জন্য সেফ নয় মালিক। অবজেকশন ইওর অনার। অবজেকশন সাসটেন্ড। থ্যাংক ইউ ইওর অনার। মাই লর্ড, যে মানুষটাকে এখানে বারবার গিরিধারী সিং বলে চিহ্নিত করা হচ্ছে সে আসলে গিরিধারী সিং নয়। এই কেসের অভিযুক্ত গিরিধারী সিং হলেও কাঠগড়া এনে দাঁড় করানো হয়েছে সৃজন দত্তকে। এটা কেন হবে আপনি বলুন? অভিযুক্ত একজন, অথচ কাঠগড়ায় দাঁড়িয়ে সম্পূর্ণ অন্য একজন মানুষ। অবজেকশন মিলর্ড, আমি আমার বিপক্ষের বন্ধুর কথাটা ঠিক বুঝলাম না। কারণ এখানে অভিযুক্ত নিজের পরিচয় গোপন করছেন। আসলে দুজনেই এক মানুষ মিলর্ড। ধর্মাবতার, দয়া করে আমাকে আমার কথাটা শেষ করতে দেয়া হোক। পিপি, আগে ওনাকে শেষ করতে দিন। থ্যাংক ইউ ইওর অনার। মাই লর্ড, কাঠগড়ায় দাঁড়িয়ে থাকা মানুষটার গত 20 বছরের কথা কিছুই মনে নেই। তাকে গিরিধারী হিসেবে দাগিয়ে দেওয়াটা হয়তো খুব সহজ, কিন্তু সেটা কি এই মানুষটার প্রতি অবিচার হয়ে যায় না মাই লর্ড? রাইট, একদম ঠিক পয়েন্টটা ধরেছেন উনি। বাবা একবার ছাড়া পেয়ে যাক, ব্যাস। মাই লর্ড, যে মানুষটার কোনো অস্তিত্বই নেই
তার দায় কেন সৃজন দত্ত নেবে? সৃজন দত্তই গিরিধারী সিং তাই। মিলর্ড, এটা আমার কথা নয়, ওর দলের প্রত্যেকেই ওকে গিরিধারী সিং হিসেবেই আইডেন্টিফাই করেছে। তাদের লিখিত জবানবন্দি ইন্সপেক্টর অভিষেক রয় নিয়েছেন এবং সেটা আপনার কাছে পেশও করা হয়েছে। আমি সেটারই ক্রস চেকের জন্য ইন্সপেক্টর অভিষেক রয়কে কাঠগড়ায় ডাকতে চাই। পারমিশন গ্রান্টেড। এই জবানবন্দি কি ম্যাজিস্ট্রেটের সামনে রেকর্ড করানো হয়েছে? হ্যাঁ মাই লর্ড, ম্যাজিস্ট্রেটের সামনেই এই জবানবন্দি রেকর্ড করা হয়েছে। এই জবানবন্দি দেওয়ার সময় ওদের উপরে পুলিশ কি কোনো রকম চাপ দিয়েছিল? না, কোনো রকম চাপ সৃষ্টি করা হয়নি। এনারা নিজে থেকেই সৃজন দত্তকে আইডেন্টিফাই করেছেন। সৃজন দত্তকে ওরা আইডেন্টিফাই করেছে ঠিকই, কিন্তু সৃজন দত্ত এদের কাউকেই চিনতে পারেননি। সেটা বড় কথা নয়, অপরাধ করার পরে অনেকে অনেক কিছুই ভুলে যায়। কিন্তু আপনি এতটা কি করে শিওর হচ্ছেন যে এই মানুষটা সৃজন দত্তই, ডাকাত গিরিধারী সিং নন? আইনের পাঠ আমি যতদূর যা পড়েছি তার থেকে জানি যে যতক্ষণ না কাউকে দোষী সাব্যস্ত করা হচ্ছে ততক্ষণ তাকে ক্রিমিনাল বলে আইডেন্টিফাই করা যায় না। সেই জন্যই ওনাকে আমি সৃজন দত্ত বলেই সম্বোধন করছি। আপনি আপনার জায়গায় যেতে পারেন। অভিষেকবাবু, আপনি নিজের জায়গা বজায় রেখেই সমানে বাবাকে বাঁচানোর চেষ্টা করে চলেছেন। আপনার অবশ্যই অন্তত একটা ধন্যবাদ পাওনা রইল। দেখেছো তো চিঠি, অভিষেক বাবু কিন্তু খুব সৎ মানুষ। উনি কিন্তু আমাদের সিচুয়েশনটা এই অবস্থাতেও বুঝতে পারছেন। মিলর্ড, আমি বারে বারে একই পয়েন্ট হাইলাইট করতে চাইবো, যে মানুষটাকে বাকি ডাকাতরা আইডেন্টিফাই করেছে সে অন্য একজন মানুষ। কারণ 20 বছর আগে একটি গুলি লেগে সৃজন দত্ত মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপরেই ধীরে ধীরে ওনার স্মৃতি হারিয়ে যায় এবং উনিও হারিয়ে যান। ওনার বাড়ির লোক প্রচুর খোঁজ খবর করেও ওনার কোনো খোঁজ পাননি। আমি 20 বছর আগের ওনার সমস্ত প্রেসক্রিপশন আদালতের কাছে পেশ করেছি। 20 বছর আগের প্রেসক্রিপশন থেকে আমি কি করব বলুন তো? কেস তো চলছে এখন, মাঝে তো 20টা বছর পেরিয়ে গেছে। এক্স্যাক্টলি এই 20 বছরেই সমস্ত স্মৃতি ভুলে সৃজন দত্ত ধীরে ধীরে গিরিধারী সিং হয়ে উঠেছিলেন। তাকে কে কিভাবে ইউজ করে কি বানিয়ে দিয়েছে সেটা এই মানুষটা কিভাবে জানবে বলুন? ভদ্রলোক সব রকম ভাবে চেষ্টা করছেন সৃজনকে বাঁচানোর। এবার দেখা যাক কি হয়। অপরাধী তো অপরাধের কথা ভুলে যেতে পারেই মিলর্ড, কিন্তু কোর্ট তো তা ভুলতে পারে না। এটা তো ঠিক যে অপরাধটা আসলেই ঘটেছিল এবং সেটা ঘটিয়েছিলেন এই মানুষটাই। আইন সহানুভূতি নয়, প্রমাণ দেখতে চায় মিলর্ড। আর এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এখন এরা ফেঁসে যাওয়ার ভয়ে মিথ্যে একটা স্মৃতিভ্রমের নাটক করে চলেছে। মিলর্ড, এটা একটা ক্লোজ অ্যান্ড শার্ট কেস। এই মানুষটা গিরিধারী সিং নাম নিয়েই থাকুক কিংবা সৃজন দত্ত পরিচয়ে থাকুক, অপরাধটা এই মানুষটাই করেছে, তাই শাস্তিটাও এরই পাওয়া উচিত। দ্যাটস অল মাই লর্ড। এক মিনিট ধর্মাবতার, বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু করিনি। আমি এসব কিচ্ছু জানি না। আমার কিছু মনে নেই। পর্ণা, কিছু বলো না। আচ্ছা ধর্মাবতার, সবাই যা বলছে সেটা যদি ঘটেও থাকে তাহলে নিশ্চয়ই আমার মনে থাকবে। আমার তো মনে নেই কিছু। আর আমি এই ধরনের অপরাধের সঙ্গে কোনোভাবে যুক্ত নই। আমি সজ্ঞানে এরকম কোনো অপরাধ করিনি। কিন্তু প্রমাণ তো বলছে আপনিই করেছেন। সে সজ্ঞানে করুন আর অজ্ঞানে করুন, আইন তো আপনাকেই শাস্তি দেবে। মা, এবার কি হবে? বাবাকে গিরিধারী সিং হিসেবে চিহ্নিত হবে? সব দিক বিচার করে আমি ধর্মাবতার, আমায় ক্ষমা করবেন, আমি এইভাবে আদালতের কাজে বাধা দিচ্ছি বলে। আসলে আমি আদালতকে কিছু বলতে চাই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আপনার কথার মাঝখানে এইভাবে কথা বলার জন্য। আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন।
বলুন কি বলতে চান? ধর্মাবতার, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি দয়া করে আমাদেরকে আরেকটা সুযোগ দিন। ওই যে মানুষটা কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে, আমি সেই মানুষটার স্ত্রী আলোকপর্ণা দত্ত। আমি দীর্ঘদিন সংসার করেছি এই মানুষটার সঙ্গে, তাই আমি আপনাকে বলতে পারি যে উনি আমার স্বামী, উনি নির্দোষ। অবজেকশন মিলর্ড। পিপি, আপনি ওনাকে শেষ করতে দিন, তারপর যা আপনার প্রশ্ন আছে আপনি করবেন। ধর্মাবতার, ধন্যবাদ। আসলে আমার স্বামীকে যেমন অনেকেই ডাকাত গিরিধারী সিং বলে আইডেন্টিফাই করেছে, তেমন আমি, আমার পরিবারের লোকজন, আমার পরিচিত লোকজন, তারা কিন্তু সৃজন বলেও আইডেন্টিফাই করেছে। বহু বছর ধরে এই মানুষটার সংস্পর্শে আমি থেকেছি, তাই আমি নিশ্চিত হয়ে আপনাকে বলতে পারি ইনি আমার স্বামী সৃজন দত্ত। আসলে 20 বছর আগে সৃজনের স্মৃতি চলে যায়, তারপরে ও হারিয়ে যায়, আর এই মাঝখানের সময়টাতে কি ঘটেছে ওরা কিছুই মনে নেই। কিন্তু 20 বছর পরে আমি আবার মানুষটাকে ফিরে পেয়েছি, ও আবার ফিরে এসেছে। তাই আমি শুধু আপনার কাছে আরেকটা সুযোগ চাইছি। আমি প্রমাণ করে দেব যে সৃজন নির্দোষ, শুধু তার জন্য আমাদের একটু সময় দরকার। আমি হাত জোর করে অনুরোধ করছি, আমাদের সময় দিন। মাই লর্ড, প্লিজ গ্রান্ট আস ওয়ান মোর ডেট। আমরা প্রমাণ জোগাড় করার চেষ্টা করছি। ধর্মাবতার, বিশ্বাস করুন, ও একদম ঠিক বলেছে। আমি কিচ্ছু করিনি, আমি ওরকম মানুষই নই। আমি সত্যিই জানি না আমার সঙ্গে এগুলো কখন কিভাবে ঘটেছে। সেটাই বলছি, বলুন তো এখানে এটা তো করাতে হবে, সেটাই। অর্ডার, অর্ডার! চুপ করে বসুন, আপনারা শান্ত হন। সমস্ত পরিস্থিতি এবং প্রমাণ দেখার পরে আদালতের মনে হয়েছে যে ঘটনাটা খুবই সেনসিটিভ, আর সৃজন দত্তের পরিবারের লোক যখন সমস্ত প্রমাণ জোগাড় করে আনবেন বলছেন, তখন ওনাদের একটা সুযোগ দেওয়া হোক।